ডিডাক্টেবল সহ সুপার ভিসা ইন্স্যুরেন্স নিলে সেটি কি ভিসার অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো নেগেটিভলি ইম্প্যাক্ট হয়, এফেক্ট করে? আপনাদের অনেকেই এই প্রশ্নটি করেছেন। আজ এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। সঙ্গে আছে আমি শওকত আলী সাগর। এটা ঠিক যে সুপার ভিসার আবেদন যখন করেন তখন তার সঙ্গে ম্যান্ডেটরি একটি ইন্স্যুরেন্স কনফার্মেশন সাবমিট করতে হয়। সেই ইন্স্যুরেন্স সম্পর্কে ক্যানাডিয়ান গভর্নমেন্ট, কানাডা ইমিগ্রেশন কি বলেছে? তারা বলেছে ক্যানাডিয়ান কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স প্রোভাইডারের কাছ থেকে কেনা একটি ইন্স্যুরেন্স কনফার্মেশন আপনাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে, এবং যে ইন্স্যুরেন্স কনফার্মেশনটি আপনি সাবমিট করবেন সেটি কোটেশন হলে চলবে না। কনফার্ম দ্যাট ইউ হ্যাভ বট দ্য ইন্স্যুরেন্স পলিসি, আইদার পেইং ফুল অ্যামাউন্ট অফ প্রিমিয়াম অর ইন ইনস্টলমেন্ট। আপনি মান্থলি কিস্তিতে সেটি পে করেন, অথবা পুরো বছরের প্রিমিয়াম একবারে দিয়ে আপনি ইন্স্যুরেন্সটি কেনেন, যেভাবে কেনেন না কেন, ইউ হ্যাভ টু সাবমিট দ্য প্রুফ অফ পারচেজিং ইন্স্যুরেন্স, দ্যাট ইউ হ্যাভ পারচেজ দ্য ইন্স্যুরেন্স। এবং গভর্নমেন্টের কানাডা ইমিগ্রেশনের আরেকটি শর্ত হচ্ছে দ্যাট ইন্স্যুরেন্স হ্যাজ টু বি 100,000 কাভারেজ ফর 1 year। সো ইন্স্যুরেন্স কোম্পানি বলে দিয়েছে যে কানাডিয়ান ইমিগ্রেশন আইআরসিসি বলে দিয়েছে যে আপনাকে ইন্স্যুরেন্সটি লাগবে হচ্ছে ফর 1 year, 1 বছরের ইন্স্যুরেন্স লাগবে, 100,000 কাভারেজ লাগবে, এবং তার মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করে দেওয়া আছে, যেমন ইমার্জেন্সি মেডিকেল, হসপিটালাইজেশন, রিপ্যাট্রিয়েশন। ইউ হ্যাভ টু হ্যাভ অল দিস কাভারেজেস ইন দ্য পলিসি। আইআরসিসির ওয়েবসাইটে সুপার ভিসা ইন্স্যুরেন্স সম্পর্কে যে কন্ডিশনালিটিসগুলো দেওয়া আছে সেখানে কিন্তু ডিডাক্টেবল সম্পর্কে কিছু বলেনি। তারা বলেনি যে তোমার পলিসিটি কোনো ডিডাক্টেবল থাকা যাবে না, বা থাকলেও এই পরিমাণ ডিডাক্টেবল থাকতে হবে, সেটি তারা বলে দেয়নি। তাহলে ডিডাক্টেবলের প্রশ্নটি কেন আসছে? ডিডাক্টেবলের প্রশ্নটি আসছে এই কারণে যে প্রায় সব ধরনের ইন্স্যুরেন্সেই, বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, সুপার ভিসা ইন্স্যুরেন্স, গাড়ি বাড়ি ইন্স্যুরেন্সের ব্যাপার তো আপনি জানেনই যে সেখানে ডিডাক্টেবল থাকে হোম ইন্স্যুরেন্স আর অটো ইন্স্যুরেন্সে। ইভেন দ্য কমার্শিয়াল ইন্স্যুরেন্স, যাদের বিজনেস আছে, বিজনেস ইন্স্যুরেন্স, অল দিস ইন্স্যুরেন্সেস একটা ডিডাক্টেবল থাকে। সো সুপার ভিসা ইন্স্যুরেন্সেও ডিডাক্টেবল থাকে, সেটি হচ্ছে প্রসিডিউরাল পার্ট অফ দ্য ইন্স্যুরেন্স অর ইন্স্যুরেন্স প্রোভাইডার। কিন্তু আইআরসিসির যে রিকোয়ারমেন্ট, আইআরসিসির রিকোয়ারমেন্টে আপনার ডিডাক্টেবল থাকা যাবে যাবে না সেই ধরনের কোনো কথা বলার নেই। সো দ্যাট ইজ ইউর চয়েস। আপনার ইচ্ছা যে আপনি ডিডাক্টেবল নেবেন অথবা ডিডাক্টেবল নেবেন না, নিলে কতটুকু নেবেন। এখন ডিডাক্টেবলটা কীভাবে কাজ করে সেই বিষয়ে একটু কথা বলি। সেই আলোচনায় যাওয়ার আগে দর্শক একটু বলে রাখি যে এই চ্যানেলে, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে, আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্স এবং ইকোনমিক নানা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে থাকি, এবং এই আলোচনাগুলি আমি করে থাকি নিতান্তই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, জাস্ট টু প্রোভাইড ইউ ইনফরমেশন রিগার্ডিং ইন্স্যুরেন্স অ্যান্ড ইকোনমি অফ দ্য কান্ট্রি। ইন্স্যুরেন্স কেনার ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স বিষয়ক কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার অথবা ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে কথা বলে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি শওকত আলী সাগর, আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার প্রোভাইডিং ইন্স্যুরেন্স সার্ভিসেস ইন দ্য প্রভিন্স অফ অন্টারিও। আমি অন্টারিও প্রভিন্সে ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি। সো এই আলোচনা, এই চ্যানেলে আমি যা কিছু আলোচনা করি না কেন, সেই আলোচনাগুলি হচ্ছে জাস্ট টু গিভ ইউ, জাস্ট টু প্রোভাইড ইউ ইনফরমেশন রিগার্ডিং ইন্স্যুরেন্স, টু হেল্প ইউ to take informed decision while you purchase insurance or you take any kind of decision regarding insurance. তো দর্শক, যে কথা বলছিলাম যে একটু ডিসকাস করব, আলোচনা করব ডিডাক্টেবলগুলো কিভাবে কাজ করে। প্রত্যেকটা ইন্স্যুরেন্সেরই, প্রত্যেকটা প্রোভাইডার তাদের এই সুপার ভিসা ইন্স্যুরেন্স কিংবা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সে তাদের একটা ডিডাক্টেবল থাকে, অ্যান্ড সেই ডিডাক্টেবল অপশনসগুলো ডিফারেন্ট। নট নেসেসারিলি যে প্রত্যেকটা কোম্পানির কোনো ইউনিফর্ম
ডিডাক্টেবল অপশন আছে সেটি না, এক একটা কোম্পানির এক এক রকম ডিডাক্টেবল অপশন আছে। যেমন ধরেন $50 ডিডাক্টেবল আছে, $100 ডিডাক্টেবল আছে, কোনো কোনো কোম্পানির $75 ডিডাক্টেবল আছে, $250, $500, $1000 ডিডাক্টেবল, কারো কারো 2500 or 3000 ডিডাক্টেবলও কোনো কোনো কোম্পানির থাকে। সো এই ডিডাক্টেবল পোর্শনটি হচ্ছে যে ইন কেস অফ এনি ক্লেম, এনি লেজিটিমেট ক্লেম, এনি এলিজিবল ক্লেম, দ্য পোর্শন ইউ পে ফ্রম আউট অফ ইউর পকেট। আপনি কোনো একটা ক্লেম করলেন ইন কেস অফ এনি মেডিকেল ইমার্জেন্সিস, সেই ক্ষেত্রে যেই অংশটুকু আপনি পে করবেন সেটি হচ্ছে ডিডাক্টেবল, আর ডিডাক্টেবল অংশটুকু আপনি পে করার পর বাকি অংশটুকু হচ্ছে ইন্স্যুরেন্স প্রোভাইডারের রেসপন্সিবিলিটি, ইন্স্যুরেন্স কোম্পানির রেসপন্সিবিলিটি। এখন এভরি কোম্পানি হ্যাজ জিরো ডিডাক্টেবল কাভারেজ। সো আপনি যদি জিরো ডিডাক্টেবল কাভারেজ নেন, তার মানে হচ্ছে ইউ আর নট পেইং এনিথিং ফ্রম ইউর পকেট ইন কেস অফ এনি এলিজিবল ক্লেম। সেক্ষেত্রে পুরো এক্সপেন্সেস বা আপনি যে অংশ যা ক্লেম করলেন, ক্লেমের পুরো টাকাটাই ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে, বিকজ আপনি জিরো ডিডাক্টেবল পলিসিটি নিয়েছেন। এখন আপনার যদি কোনো ডিডাক্টেবল থাকে, সেটি $75 হোক, $100 হোক, $250 হোক, $500 হোক, আর $1000 হোক, ডিডাক্টেবল যদি আপনার পলিসিতে থাকে, দেন ইউ উইল পে দ্য ডিডাক্টেবল পোর্শন। যদি $1000 ডিডাক্টেবল হয় তাহলে সেই অংশটা আগে আপনি পে করবেন, অ্যান্ড দেন ইন্স্যুরেন্স কোম্পানি রেস্ট অফ দ্য মানি উইল পে। এই ডিডাক্টেবলের ক্ষেত্রে আবার আরেকটি বিষয় আছে যেটি দ্যাট ইউ নিড টু নো, আপনার মাথায় থাকা দরকার। সেটি হচ্ছে যে কোনো কোনো কোম্পানির ডিডাক্টেবলটি হচ্ছে পার পলিসি, আবার কোনো কোনো কোম্পানির ডিডাক্টেবল হচ্ছে পার ক্লেম। পার পলিসি অ্যান্ড পার ক্লেম, এই দুটি বিষয় একটু আপনাদের জেনে রাখা দরকার। এবং আপনি যখন ইন্স্যুরেন্স কিনবেন তখন আপনি আপনার এজেন্টকে অবশ্যই, আপনি যদি কোনো ডিডাক্টেবল চুজ করেন, then you should ask your agent to explain whether this particular policy is the deductible is per policy or per claim. পার পলিসি হচ্ছে, ধরেন আপনি সুপারভিসি ইন্স্যুরেন্স কিনেছেন আপনার প্যারেন্টসের জন্য, সেটি হচ্ছে 1 বছরের পলিসি। সো 1 বছরের যে টোটাল পলিসি পিরিয়ড, সেই টোটাল পলিসি পিরিয়ডের জন্য হচ্ছে ক্লেম ডিডাক্টেবল। ধরেন আপনি একটা এলিজিবল ক্লেম এখন করলেন, সেই ক্লেমে আপনার ডিডাক্টেবল আছে ধরেন $500। আপনি যদি এখন ক্লেম করলেন, আপনার খরচ যদি $500 নিচে হয়, তাহলে পার পলিসি ক্লেমের ক্ষেত্রে ধরেন আপনি ক্লেম করলেন, কিন্তু আপনার ক্লেম অ্যামাউন্ট হচ্ছে $500 নিচে, ধরেন $400 অথবা $500। সো আপনি যখন ক্লেম করলেন, দেন ইউ আর নট গেটিং এনিথিং ফর দিস ক্লেম। কিন্তু আপনি যখন সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন আবার কোনো ইমার্জেন্সি ঘটে এবং আপনি ক্লেম করেন, তখন কিন্তু আপনার এই যে ডিডাক্টেবল পোর্শনটা, দ্যাট ইজ ডান বিকজ ইউ অলরেডি পেইড দ্য ডিডাক্টেবল অফ দ্য পলিসি, বিকজ দিস পলিসি অফার পার পলিসি ডিডাক্টেবল অপশন। সো আপনার পুরো পলিসি পিরিয়ডের জন্য ডিডাক্টেবল ছিল 500, সেটি আপনি পে করে ফেলেছেন। ফলে দ্বিতীয়বার, তৃতীয়বার বা পরবর্তীতে যে এলিজিবল ক্লেমগুলো হবে, সেই ক্লেমগুলোতে আপনাকে আর কোনো ডিডাক্টেবল পে করতে হচ্ছে না। এটি হচ্ছে যদি আপনার পলিসিটি পার পলিসি হয়, যদি আপনার ডিডাক্টেবলটি হয় পার পলিসি। মোস্ট অফ দ্য কোম্পানিজ অফার যে পার ক্লেম ডিডাক্টেবল। পার ক্লেম ডিডাক্টেবলের ক্ষেত্রে ধরেন আমি আবার বলি যে ডিডাক্টেবল $500 আছে আমাদের আলোচনার সুবিধার্থে। আপনি প্রথমবার ক্লেম করলেন, আপনার ক্লেমটি হলো $1000 অথবা $10,000 অথবা যাই হোক, $500 আপনি পে করবেন, তার উপরের যে অংশটুকু আছে সেই অংশটুকু ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। কিন্তু আপনার ক্লেমটি যদি হয় $500, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আর কিছু পে করছে না, কারণ আপনার ডিডাক্টেবল পোর্শনের মধ্যেই হচ্ছে ক্লেমটি। সো আপনি এই $500 পে করলেন, সো ক্লেম ইজ ডান। সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম অর ফোর্থ টাইম আবার যদি কোনো ইনসিডেন্ট হয়, ইমার্জেন্সি ইনসিডেন্ট হয়, অ্যান্ড আপনি আবার ক্লেম করেন, অ্যান্ড দ্যাট ক্লেম ইজ এলিজিবল ফর পেমেন্ট, এগেইন যেহেতু ডিডাক্টেবল পার ক্লেম, সো এগেইন আপনাকে আবার ডিডাক্টেবল পোর্শনটি পে করতে হবে, এবং ডিডাক্টেবলের পরে যদি কোনো বাকি অংশ যেটা আছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। সো মূল বিষয়টি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি যেই পলিসিটি নিচ্ছেন, সেই পলিসিটি
ডিডাক্টেবল যদি আপনি নেন, সেই ডিডাক্টেবলগুলো পার পলিসি অথবা পার ক্লেম, এটি খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। সো যে ডিডাক্টেবলের যে আপনারা যারা আমাকে প্রশ্নটি করেছেন যে ডিডাক্টেবল সহ যদি আপনি ইন্স্যুরেন্স পলিসি নেন, সেটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো ইম্প্যাক্ট করে কিনা। আমি অনেক পলিসি দিয়েছি উইথ ডিডাক্টেবল, তারা ভিসা পেয়েছে, তারা কানাডায় এসেছে, আবার চলে গেছে, সেকেন্ড টাইম এসেছে, আমি ইন্স্যুরেন্স করে দিয়েছি। সো ডিডাক্টেবলটা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়। বাট ওয়ান থিং আই ওয়ান্ট টু মেনশন হিয়ার, আমি আমার ক্লায়েন্টদেরকে $1,000 উপরে কোনো ডিডাক্টেবল রেকমেন্ড করি না। আমি স্ট্রংলি ডিসকারেজ করি দেম যে যেন $1,000 উপরে কেউ ডিডাক্টেবল না নেন। এর কোনো নিয়ম নেই যে $1,000 উপরে ডিডাক্টেবল নেওয়া যাবে না, বাট ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং আমি ডিসকারেজ করি এই কারণে, বা ডিসিশন ইজ ইয়োর্স। আপনি $1,000 উপরে অনেকে হয়তো নেয়, আমার কাছ থেকে কেউ নেননি, কিন্তু অনেকে হয়তো $1,000 বেশি ডিডাক্টেবল নেন, কিন্তু আমি ডিসকারেজ করি এই কারণে একটা কমন একটা কনসিডারেশন থেকে যে আপনার বাবা বা মা যিনি কানাডায় আসছেন, সুপার ভিসা ইন্স্যুরেন্সটি গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে উইথ সুপার ভিসা অ্যাপ্লিকেশন, যে আপনাকে ইন্স্যুরেন্সটি থাকতে হবে। আবার কাভারেজ ম্যান্ডেটরি করে দিয়েছে যে মিনিমাম 100,000, ইউ ক্যান টেক মোর দেন 100, ইউ ক্যান টেক 150, 200, 300,000, দেয়ার আর অপশনস, কিন্তু মিনিমাম হচ্ছে 100,000, এটি গভর্নমেন্ট কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে। আবার আপনার বাবা মা তিনি যদি সুপার ভিসায় না এসে ভিজিটর ভিসায় আসেন, তার ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্সটি ম্যান্ডেটরি না। স্ট্রংলি রিকমেন্ডেড, উই রিকমেন্ড ইট স্ট্রংলি, বাট এটি গভর্নমেন্ট কিন্তু বলেছে এটি ম্যান্ডেটরি না। বাট গভর্নমেন্টও রেকমেন্ড করে দিয়ে রেখেছে। আপনি যদি গভর্নমেন্টের হেলথ কানাডা আর মিনিস্ট্রির ওয়েবসাইটে যান, ওহিপের বিষয়ে যে তথ্যগুলি দেওয়া আছে সেখানে কিন্তু বলা আছে যে এই এনকারেজ করা আছে যে প্রাইভেট ইন্স্যুরেন্সের জন্য ফর ক্যানাডিয়ান হু আর ভিজিটিং আউটসাইড কানাডা অর পিপল হু ইজ ভিজিটিং কানাডা, ফর বোথ অফ দ্যাম, বোথ পার্টিস, Canadian government encouraged them to purchase private medical health insurance. তো আমি যে জিনিসটি বলছিলাম যে আমি কেন ডিসকারেজ করি হচ্ছে এই কারণে, ভিসা অফিসার যখন অ্যাপ্লিকেশনটি প্রসেস করে সে একটা কমন সেন্সের একটা জায়গা থেকে দেখে যে $2,000 ডিডাক্টেবল, দ্যাট মিনস যে এনিথিং হ্যাপেন দ্যাট কস্ট লেস দেন 2,000, this person is not getting anything from insurance, he has to pay from out of his pocket or her pocket. সো এই জায়গাটায় তার মনে একটা কোশ্চেন তৈরি করতে পারে যে এই মেডিকেল এই এক্সপেন্ডিচারটা সে তার কাঁধে নিচ্ছে, এটা তার জন্য ঝুঁকি কিনা। এটা হচ্ছে আমার নিজস্ব অ্যানালাইসিস, এটা কোথাও কিন্তু আপনি কোনো নিয়মের কথা না, কোনো এটা লিগ্যাল কথা না। এটা আপনি বিবেচনায় আমার সঙ্গে একমত হতেও পারেন, নাও হতে পারেন, বাট আমি আমার বিবেচনা থেকে অ্যাজ এ লাইসেন্সড পারসন আমি এনকারেজ করি নট টু পারচেজ এনি ইন্স্যুরেন্স পলিসি উইথ ডিডাক্টেবল মোর দেন $1,000. সো দ্যাট ইজ আপ টু ইউ। এই পর্যন্তই দর্শক। আবার যদি আমি রিক্যাপ করি এইভাবে যে সুপার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিডাক্টেবলটা কোনো প্রতিবন্ধকতা নয়, কারণ ইমিগ্রেশন কানাডার এই ধরনের কোনো নিয়ম নেই যে ডিডাক্টেবল সহ পলিসি তারা অ্যাকসেপ্ট করবে না, অথবা জিরো ডিডাক্টেবলই হতে হবে। দ্যাট ইজ ইউর চয়েস, ইউ ক্যান পারচেজ পলিসি উইথ ডিডাক্টেবল অর উইদাউট ডিডাক্টেবল, বাট অ্যাজ আমি পার্সোনালি $1,000 বেশি ডিডাক্টেবল ডিসকারেজ করি। তো আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন অ্যাজ পার ইউর সিচুয়েশন, অ্যাজ পার ইউর ক্যাপাসিটি অ্যান্ড অ্যাজ পার ইউর ইকোনমিক্যাল কন্ডিশন। আজ এই পর্যন্তই দর্শক। শেষ করার আগে আবারও বলি যে ইন্স্যুরেন্স টক এই ইউটিউব চ্যানেলে আমি কানাডার ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে থাকি। কানাডার যে কোনো ইন্স্যুরেন্স বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমাকে পাঠাতে পারেন। আমি সেই প্রশ্নগুলো ধরেও আলোচনা করব। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করি ইউ গেট নোটিফাইড অ্যান্ড ইউ ক্যান অলসো আমার দেওয়া তথ্যগুলো আপনি শুনতে পারেন, জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।